বাংলাদেশের সামরিক অভিযানের ব্যাপারে ফয়সালা নিয়ে ফেলেছে ভারত। প্রবল মত এমনও চলছে আছে ভারতের নেতৃত্বের উঁচু মহলে, যারা চাইছে ৭১-এ যে দেশ দখল করে নিয়েছিল ভারতীয় সেনা, যে ভূখণ্ডকে ভারতের হাতে তুলে দিয়ে চলে গিয়েছিল পাকিস্তান, সেই ভূখণ্ডে নিজেদের ন্যায্য অধিকার পুনরায় কায়েম করবে ভারত। হাসিনা স্বদেশে ফিরছেন এই ডিসেম্বরের আগেই। এটা আজ এই জুলাইয়ের প্রায় মাঝখানে দাঁড়িয়ে এটার কোনো জল্পনার বিষয় নয়। তিনি বলেছেন ফিরবেন এবং ফিরবেন, আর তার জন্য ডিসেম্বর অবধি অপেক্ষাও করতে হবে না, এটা দেখে নেবেন। প্রশ্ন উঠছে তিনি ফিরবেন ঠিকই, কিন্তু থাকবেন কোথায়? জেলখানায়, নাকি জেলের ভাত বেশি দিন না খাইয়ে ওপরে মানে আল্লাহর কাছে পাঠানোর চেষ্টা করবে বিএনপি সরকার এবং বিএনপির বন্ধু জামাত এনসিপি? তারা ফাঁসিকাট তো তৈরি করেই রাখা। এনসিপি জামাত মুখে বলছে এসব কথা, আর বিএনপি মনে মনে বলছে, তফাৎ এটুকুই। কিন্তু ব্যাপারটা কি এতটাই সোজা? শেখ হাসিনা ফিরবেন বলছেন, আর ভারত কি চুপচাপ সেগুলো শুনছে আর দেখছে? একদম নয়। ভারত জঞ্জাল সাফ করতে নেমে পড়ছে খুব শিগগির। খবর পেলাম পাক্কা। না, জঞ্জাল সাফ না বলে রাস্তা সাফ বলা ভালো। দেখুন, যুদ্ধের পরে দেখা যায় যে রাস্তাঘাটে সব মাইন পুঁতে রাখা হয়েছে, বিস্ফোরক রাখা হয়েছে, এমনকি সমুদ্রের নিচেও সেখানেও পর্যন্ত বিস্ফোরক পুঁতে রাখা হয় যাতে জাহাজ না আসতে পারে। তো সেসব বিস্ফোরক, বোমা বা মাইন পুঁতে রাখা আছে শেখ হাসিনার ফেরার পথেও, মাটির নিচে কারো চোখের আড়ালে। সেসব বিস্ফোরক, মাইন, বোমা তুলে নিষ্ক্রিয় করে দিতে হবে আগে, মানে তাদেরকে খতম করে দিতে হবে, তারপর ফিরবেন শেখ হাসিনা। আর সেই কাজটা করে নিতে হবে এই অক্টোবরের মধ্যেই। আর একটু ভেঙে বলি, মাটির ভেতরে পুঁতে রাখা এইসব বিস্ফোরকের পরিচয় এরা বাংলাদেশি বেশিরভাগই নয়, অন্য রাষ্ট্রের মানুষ। তবে বাংলাদেশে একেবারে নয় তা নয়, পাকিস্তানি বা তুর্কি বা আমেরিকান তারা। হ্যাঁ, আমেরিকানরাও হাসিনার চলার রাস্তায় পুঁতে রাখা মাইন হয়ে ছড়িয়ে আছে। কিন্তু বাংলাদেশের হাসিনা পরবর্তী শাসন তারাই চালিয়েছে বকলমে এবং এখনো চালাচ্ছে। সেটা ছাড়ে এতে মুখে যতই প্রেম দেখাক না। 24 আগস্টের আগে তারা সক্রিয় ছিল হাসিনার পতন ঘটাবার জন্য, আর এখন তারা সক্রিয়, তারা মানে আমেরিকানরা, বর্তমান জমানাকে বাঁচিয়ে রাখার জন্য। 24 আগে সাফ সাফাইয়ের অনেক কাজ তারা করেছে। আন্তর্জাতিক কূটনীতি যতটা দেখা যায় চোখের সামনে, তার চেয়ে অনেক গুণ লুকিয়ে থাকে চোখের আড়ালে। হিমশৈলের জলের ওপরের ভাগ আর জলের নিচের ভাগ যেমন, অনেকটা তেমনই এই নিচের ভাগে থাকে কাঁটা। সেই কাঁটাগুলো সরাতে হবে, বিস্ফোরক সরাতে হবে, সেই কাজ। যার পোশাকি নাম হচ্ছে কি এই কাঁটা সরানোর? গুপ্ত হত্যা। হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখনও হয়েছে গুপ্ত হত্যা। মানে হাসিনা করেননি, করেছে কারা বলছি। আপনাদের কি মনে আছে রূপপুর পারমাণবিক কেন্দ্রে একের পর এক রুশ কর্মী, অফিসার, প্রকৌশলীদের টুপ টুপ করে মরে যাওয়ার সেসব কথা? একাধজন নয়, 2024-22 থেকে 2024-এ হাসিনার ক্ষমতায় থাকা পর্যন্ত 1.5 বছরে এবং তারপরে মোট প্রায় 14 জন রুশ প্রকৌশলী মারা যান। আর মৃত্যুর কারণ কি? স্ট্রোক, সুইসাইড। 26-27 বছরের তরতাজা যুবক সব, আর তাদের মধ্যে কিছু একটু বেশি বয়সেরও আছে, 50, 55, 45 এরকম আছে। তাদের সবার হৃদরোগে মৃত্যু। বাত কুছ হজম নেই হওয়া, তাই না? দেখুন, বাংলাদেশের যমুনা টিভি 6 ফেব্রুয়ারি 2022-এ একটি খবর দিচ্ছে, দেখতে পাচ্ছি গুগল ঘেটে, যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত আরো এক রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু। কে দিচ্ছে? বাংলাদেশের একটি পত্রিকা, বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম যমুনা টিভি। কবে? 6 ফেব্রুয়ারি। আর খবরের মধ্যে তারা লিখছে, বলছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত আরো এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। রোববার 6 ফেব্রুয়ারি 2022 দুপুরে এই ঘটনা ঘটে।
এ নিয়ে গত 8 দিনে, খেয়াল করবেন কথাটা, এ নিয়ে গত 8 দিনে রহস্যজনক কারণে 5 রুশ নাগরিকের মৃত্যু হলো। এসব মৃত্যু কি এমনি এমনি হয়েছে বলে মনে করছেন, নাকি এমনি এমনি এরকম ভাবে কেউ মরে এতগুলো মানুষ একসাথে? হয় না এরকম। এ সবই আন্তর্জাতিক শক্তির চোখের আড়ালের খেলা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গুপ্ত হত্যার খেলা যে শেষ হয়েছে তা নয়। অতি সম্প্রতি এই কদিন আগে 27 মে বাংলাদেশের এক পত্রিকা, কবে, এই কদিন আগে, 1.5 মাস আগে, 27 মে বাংলাদেশের এক পত্রিকা সবার দেশ লিখছে, এটা গুগল ঘেটে পেয়ে গেলাম, রূপপুর প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু। এবং সেই খবরে আরো লেখা হচ্ছে, গত 1 মাসে মোট 4 জন রুশ নাগরিকের অজ্ঞাত কারণে মৃত্যু হয়েছে। সরকারের মুখে কুলুপ। তবে একটু কান পাতলে শোনা যাবে, রাশিয়াকে বাংলাদেশ থেকে হাত গুটিয়ে নিতে বাধ্য করার জন্য পাকিস্তান ও আমেরিকার যৌথ প্ল্যানে মরছে একের পর এক রুশ কর্মী। হাসিনা আমলের শেষ দিকে ওই 2022-এ কয়েকজন মারা গিয়েছিল, তারপরে বন্ধ হয়ে গিয়েছিল। 24 আগস্টের পর এসব হত্যা ওই রূপপুর নিয়ে ডামাডোলের সময় কিছুটা বন্ধ হয়ে গিয়েছিল। এখন আবার রূপপুরে পুরো উদ্যমে নতুন করে খুন খারাপি শুরু হয়েছে। এই কাজ শেষ হওয়ার পর, মানে নতুন করে কাজ শুরু হয়েছে এখন রূপপুরে, তারপরে আবার রুশ নাগরিকদের অজ্ঞাত কারণে মৃত্যুর ঘটনা বাড়ছে। এই খেলা ভারত, মানে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, যে এতদিন বাংলাদেশের র সংক্ষেপে, তারাও যে করেনি তা নয়, করেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে মার্কিন নাগরিক টেরেন্স আরভেল জ্যাকসন, তার মৃত্যুর ঘটনাটা। এ তো সেদিনের, কয়েক মাস আগের কথা। বাংলাদেশ সেনাবাহিনীর মালিকানাধীন, বাংলাদেশের সেনাবাহিনী আবার খুব বড় ব্যবসা করে, কিন্তু ব্যবসাদার, ওরা যুদ্ধের থেকে ব্যবসাটা করে বেশি। তো বাংলাদেশ সেনাবাহিনীর মালিকানাধীন ঢাকার অভিজাত হোটেল ওয়েস্টিনে এই মার্কিন নাগরিক টেরেন্স আরভেল জ্যাকসনের হঠাৎ মৃত্যু হলো। পরদিন সকালে তার ডেড বডি আবিষ্কার হলো, এবং সেই ডেড বডি খবরটার বাইরে বেরোতেই মার্কিন দূতাবাস একেবারে ছুটে এলো পুলিশ আসার আগে, এবং কোন রকম ময়না তদন্ত ছাড়াই পুলিশকে দেহ হস্তান্তর করতে বাধ্য করেছিল। শুধু কি তাই, একজন মার্কিন নাগরিক কেন হোটেলের ভেতর মারা যাবেন এবং কেনই বা তার প্রতিটা ব্যক্তিগত জিনিসপত্র তড়িঘড়ি করে ছড়িয়ে নেবে মার্কিন দূতাবাস? এখানে কি কোনো সেনসিটিভ ডেটা বা তথ্যের আদান প্রদান ছিল? মনে রাখবেন, ওই একজন মাত্র মার্কিন নাগরিকের যে বাংলাদেশের মাটিতে অজ্ঞাত কারণে মৃত্যু হয়েছে তা নয়, মারা গেছে সিআইএর অন্তত আরো 3 জন। সে খবরগুলো চেপে দেয়া হয়েছে। শুধু যে মার্কিন নাগরিকের রহস্য মৃত্যু হয়েছে তা নয়, রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে আহমেদ খান, যার বয়স 38, ওই নামের আহমেদ খান নামের এক পাকিস্তানি নাগরিকের রহস্যজনক মৃত্যু হয়েছে গত 25 নভেম্বরে। তিনি চট্টগ্রামের কর্ণফুলী ইন্ডাস্ট্রিয়াল এলাকা একটি টেক্সটাইল মিলে কাজ করতেন। এটা ঢপ, ওই লোক দেখানোর জন্য একটা টেক্সটাইল মিলে কাজ করতেন। তিনি গুলশানের অভিজাত হোটেলে এসে থাকবেন, এত টাকা মাইনে পেতেন তিনি। তো প্রাথমিক তদন্তে হৃদরোগে মৃত্যুর কথা বলা হলেও সাম্প্রতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে তার এই মৃত্যু নিয়ে নিরাপত্তা মহলে গভীর সন্দেহের সৃষ্টি হয়েছে। এই খবর দিচ্ছে কে? আমরা নই, বাংলাদেশের কালবেলা পত্রিকা। এছাড়া চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের একটি প্রতিষ্ঠানে কর্মরত ফায়াজ আহমেদ নামের আর এক পাকিস্তানি নাগরিক অসুস্থতার কারণে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। এই দুটো মৃত্যুর ক্ষেত্রেই মরদেহের কোনো পোস্টমর্টেম হয়নি, পুলিশ কোনো তদন্ত করেনি, আর পোস্টমর্টেম এবং তদন্ত ছাড়াই ছেড়ে দেয়া হয়েছে মরদেহ তাদের আত্মীয়ের কাছে, তারা পাকিস্তানে নিয়ে চলে গেছে। ব্যাপারটা সন্দেহজনক নয় কি? পোস্টমর্টেম হলে জানা যেত এসব মৃত্যু আদৌ স্বাভাবিক নয়।
তখন খোঁজ পড়তো কে খুনি তার, কেনই বা খুন, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসতো। সে ঝুঁকি নেয়নি দেশের সরকার। শুধু আমেরিকা ও পাকিস্তান বা সিআইএ কিংবা আইএসআই নয়, তুরস্কের সামরিক চরের একাধিক চরের মৃত্যু ঘটেছে সম্প্রতিকালে বাংলাদেশে। এসব খুনের পেছনে কে আমি জানি না। তবে বাংলাদেশের ভেতর থেকে ওয়াকিবহাল মহলে কান পাতলে শোনা যাচ্ছে যে সংস্থাটির নাম এর পেছনে, এই মৃত্যুর পেছনে, তার নাম রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, ভারতের সরকারি গোয়েন্দা সংস্থা। এবার অবশ্য এই গুপ্ত ঘাতকের তালিকায় রয়ের সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি সংস্থা। বাংলাদেশে আশ্রয় নিয়েছে হামাস, এই কথা বলেছেন কয়েকদিন আগে নয়াদিল্লিতে থাকা ইসরায়েলের রাষ্ট্রদূত। তিনি বলেছেন যে হামাস ইসরায়েলের তাড়া খেয়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশে থাকতে পারছে না, তারা ছড়িয়ে পড়েছে এবং তাদের একটা বড় সংখ্যা এসেছে পাকিস্তান এবং সেখান থেকে এবং বাংলাদেশে। তো হামাস জঙ্গিদের নিকেশ করার লক্ষ্য নিয়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এসেছে এবং হাত মিলিয়েছে রয়ের সঙ্গে। শুনতে পাচ্ছি এই দুই সংস্থা মিলে একটা খতম তালিকা তৈরি করে ফেলেছে যারা এই মুহূর্তে বাংলাদেশে আছে এবং সেখানে ভারত বিরোধী কাজকর্ম শুরু করছে। তাদের প্ল্যানের মধ্যে আছে শেখ হাসিনা ফিরলে তার ফেরার পথে বিস্ফোরক বা মাইন সেগুলো রেখে দেয়া হবে। এই রাখার ভারটা কাদের উপরে পড়েছে? পাকিস্তান, তুরস্ক এবং আমেরিকারও এই সব সংস্থার ওপর, যারা গুপ্ত ঘাতক হিসেবে এখন রয়েছে বাংলাদেশে এবং তাদের উপরে কাজ আছে শেখ হাসিনাকে খুনের দায়িত্ব। তাদের ব্যবস্থা আগে ভাগেই করে ফেলবে এবং মোসাদ। আর বুঝতে পারছি আমেরিকার নাম, সিআইএর নাম এই তালিকায় আছে জেনে আপনি হয়তো অবাক হয়েছেন, কিন্তু অবাক হওয়ার কিচ্ছু নেই। বর্তমান বিশ্বের রাজনীতি এবং কূটনীতি একই সঙ্গে সাপ এবং ব্যাঙের গালে একসঙ্গে চুমু খায়। আর আমেরিকা তো এই একই সাথে সাপের গালে এবং ব্যাঙের গালে চুমু খাওয়ার ব্যাপারে একেবারে বেজোর, তাদের আমেরিকার কোনো তুলনা নেই, তাই না? এই হিট লিস্টে বাংলাদেশের কেউ কি আছে? আমি আগেই বলেছি পাকিস্তান, তুরস্ক, আমেরিকা, তাদের লোক রয়েছে এই হিট লিস্টে এবং মোসাদের। মনে রাখবেন, মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা, তারা কিন্তু ইরান যুদ্ধ নিয়ে আমেরিকার মনোভাবে বেশ ক্ষুব্ধ এবং নেতানিয়াহু বলেছেন যে তারা একটা স্বাধীন রাষ্ট্র, আমেরিকা যা বলবে সেই ডিকটেট মেনে চলবে না, তারা তাদের নিজেদের স্বার্থ দেখেই চলবে। আর সেজন্যই রয়ের কাছে এসে জুটেছে এখন মোসাদ এবং বাংলাদেশের যে এই বিদেশিদের সাথে এই হিট লিস্টে রয়েছে বাংলাদেশের মৌলবাদী এবং সন্ত্রাসীরা। তাদের জন্য এবং মোসাদের খতম প্রক্রিয়া একযোগে চলবে, কারণ ভারতও মনে করে যে বাংলাদেশের পরিস্থিতির দায় এই মৌলবাদীদের। তাই সেই মৌলবাদী তারা রাজনীতির বাইরে থাকলেও তাদের রাজনীতির সাথে জড়িত জামাত, এনসিপি, আরো যেসব দল আছে মৌলবাদী, তারা, এমনকি বিএনপিও রয়েছে তার মধ্যে। আমি আগেই আপনারা জানেন যে বিএনপি একটা খিচুড়ি পার্টি, তার মধ্যে সব মতের, সব পথের, পাকিস্তানপন্থী, মুক্তিযুদ্ধপন্থী, মুক্তিযুদ্ধ বিরোধী সবাই রয়েছে। শান্তিপূর্ণ সহাবস্থান বিএনপিতে। আগামী 4-5 মাস ধরে চলবে এই খতম প্রক্রিয়া, মানে জঞ্জাল পরিষ্কার করা, মাইন তুলে নেওয়া শেখ হাসিনার ফেরার পথ থেকে। শেখ হাসিনা ফিরবেন এটা নিশ্চিত। ফিরবার পরে তাকে তখন কয়েক লক্ষ মানুষের ভিড় থাকবে, কিন্তু শেখ হাসিনা বলবেন মানুষকে শান্ত থাকতে, সরকার তাকে নিয়ে যাবে জেলখানায়। কিন্তু জেলখানায় তিনি থাকবেন, কিন্তু সেখানে কোনো কিছু যাতে না করতে পারে তার জন্যে, সেজন্য কিন্তু ভারত ব্যবস্থা নিচ্ছে। এমনও হতে পারে
যে অক্টোবর কিংবা নভেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার আগে এই বিএনপি সরকার প্রাক্তন হয়ে যাবে, অতীত হয়ে যাবে। সেই জায়গায় এমনও হতে পারে যে ভারতপন্থী অথবা আওয়ামী লীগপন্থী সেনা তারা সেখানটায় অভ্যুত্থান ঘটাবে এবং তারা নিয়ে নেবে বাংলাদেশের শাসন ব্যবস্থা। সুতরাং কিন্তু সেটা তো আছেই, তার আগে শেখ হাসিনা দেশে ফেরার আগে পথঘাটকে মাইন মুক্ত করতে হবে, বিস্ফোরক মুক্ত করতে হবে। আর সে কাজ ভারত ছাড়া আর কে করবে? ৭১-এর পর দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশের ২০২৪-এ এসেছে বলে যে কথা বলা হয় সেটা ভুল। সে স্বাধীনতা আসবে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের পর কয়েক মাসের মধ্যেই। টেলিফোনিক ইন্টারভিউ বেরোলো, এটা কি নেহাতি ইন্টারভিউ নাকি এর মধ্যে লুকিয়ে আছে গভীর ডিপ্লোম্যাসি? ইন্টারভিউ তো আমি তো করেছি, আপনারাও সব শুনেছেন, আপনাদের দেশেও প্রচুর এখনো আলোচনা হচ্ছে। কিন্তু আমি সবসময় না আপনাদের বলেছি না, আমি পেছনের কারণটা আমি খুঁজি, যে এতদিন উনি ওনার দলের কর্মীদের সঙ্গে উনি টেলিফোনে আলাপ করতেন। এখনো পর্যন্ত যত উনি সাক্ষাৎকার দিয়েছেন সব ইমেলে। হঠাৎ কি এমন হলো যে তিনি একটা রয়টার্সে 10 তারিখে একটা টেলিফোনিক ইন্টারভিউ দিলেন। আপনাদের মনে আছে, আমি নিচে লিঙ্কও দিয়ে দেবো, আমি 9 তারিখে একটা ভিডিও করেছিলাম যে রাজনাথ সিং এবং অজিত দোভাল ওনার সঙ্গে দেখা করতে গেছিলেন। তারা কিন্তু এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকার উনি বলে দিয়েছেন যে আমি ডিসেম্বরেই আমি ফিরব। সেই প্রসঙ্গে যখন অজিত দোভালের সঙ্গে কথা হয়, ওই ভিডিওতেই আছে যে আপনি যে এত নিশ্চিত হচ্ছেন কি করে? তখন উনি বলেছিলেন, আমি যা করি চিন্তা করেই করি, চিন্তা ছাড়া আমি কিছু করি না। এবার আমি তো বলে দিয়েছি, এবার আপনারা যা আপনাদের ব্যাপার, আপনারা কি করবেন না করবেন এটা আপনাদের ব্যাপার। বলে বলটি পুরো ভারতের ঘাড়ে ঠেলে দিয়েছে, আমি ওই ভিডিওতেই বলেছিলাম। এরপরে হচ্ছে 10 তারিখে বেরোলো আপনার রয়টার্সের টেলিফোনিক ইন্টারভিউ, এই প্রথম। আচ্ছা, আগে রয়টার্সের পরিচয়টা দিয়ে দিই। রয়টার্স হচ্ছে একটি কানাডিয়ান আপনার সংবাদ সংস্থা এবং পেপার। তাদের টরেন্টোতে তাদের হেড অফিস, এবং তাই যে প্রেসিডেন্ট সম্ভবত উনি ডেভিড থমসন 2008 সালে রয়টার্স তৈরি করেন, এবং তার একটাই উদ্দেশ্য ছিল রয়টার্সের বেরোনো রিপোর্ট যেন পৃথিবীর কেউ চ্যালেঞ্জ না করতে পারে। সুতরাং 200% শিওর না হওয়া পর্যন্ত এই রিপোর্ট করা যাবে না, এবং সেখানে সবার কিন্তু বক্তব্য থাকতে হবে সাংবাদিকতার নিয়ম অনুযায়ী। এই যখন বলা হলো না, তখনই ডিপ্লোম্যাটিক চালটা ব্যবহার করা হলো। অজিত দোভাল সোজা যোগাযোগ করলেন একেবারে রয়টার্সের ডেভিড থমসনের সঙ্গে। অজিত দোভালের বক্তব্য ছিল যে এমন একটা নামী কাগজকে দিয়ে ওনার ভয়েস মানে ইন্টারভিউ ছেপে দেওয়া, যেটা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করবে এবং যার উপরে কেউ কোনো কোশ্চেন তুলতে পারবে না। কিন্তু রয়টার্স বলেছে, আমরা তো ইমেলের সাক্ষাৎকার তো আমরা নেব না, আমাদের তাহলে টেলিফোনের সাক্ষাৎকার দিতে হবে, এবং সেই ক্যাসেট আমাদের কাছেই থাকবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি।
তখন অজিত দোভাল আবার যোগাযোগ করেন শেখ হাসিনার সঙ্গে, এবং শেখ হাসিনা রাত্রিবেলা 9 তারিখ এবং 10 তারিখ সকালে ওই ইন্টারভিউ দেন। মানে আমাদের এখানে রাত্রি 9 তারিখ এবং আমাদের এখানকার সকাল 10টা। ওদের ওখানে তখন কখন সময় আমি জানি না, কানাডার সময় তখন কখন আমি জানি না। সেই টেলিফোনিক ইন্টারভিউটা 2 দিন ধরে হয়। তারপর কপি লেখা হয় এবং তার আগে সমস্ত যোগাযোগ করে নেওয়া হয়। ওই যখন সময় পেয়েছে তার মধ্যেই ভারতবর্ষের মতামত জেনে নিয়েছে। অজিত দোভালই বলে দিয়েছে আমরা কোনো মতামত দেবো না, তার দেশ তিনি ফিরে যাবেন, আমাদের বলার কি আছে। বাংলাদেশের লোককে ধরা হয়, কেউ নাকে কাটে দিয়ে হাঁচেনি। যখন বারবার যখন যোগাযোগ করা হয় বিভিন্ন লোককে, তখন হতাশ হয়ে তারা লেখে যে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কেউ কোনো কথা বলেনি। এর ডিপ্লোম্যাটিক চালটা হচ্ছে এইখানে। এইবারেতে সব কটা বিদেশি যত কাগজ আছে আপনি দেখবেন, ওয়াশিংটন ডিসি পোস্ট, তারপর আপনার আরো যে সমস্ত আমেরিকান কাগজ রয়েছে, আরটি রাশিয়ান কাগজ রয়েছে, এই সমস্ত কাগজগুলো ধীরে ধীরে তার ইন্টারভিউ নেবে। অর্থাৎ উনি যে যাবেন এবং যাওয়ার আগের থেকে যাওয়ার পরের অবস্থা পুরোটা আন্তর্জাতিক মিডিয়ার চোখের সামনে যেন থাকে। অর্থাৎ তার গতিবিধি সম্পর্কে একদম মিডিয়া, সারা বিশ্বের মিডিয়া তার উপর নজর রাখবে। এটা হচ্ছে একটা ডিপ্লোম্যাটিক চাল। নইলে এতদিন বাদে হঠাৎ তিনি দুম করে করলেন কেন, মানে টেলিফোনিক কনভারসেশন উনি করলেন কেন? করলেন এই কারণে। আর একটা কারণ আছে, সেটা হচ্ছে একটা টেলিভিশনের সাক্ষাৎকার। সেটা কবে হবে আমি জানি না, কিন্তু একটা বিদেশি টেলিভিশন, খুব নামি টেলিভিশন, তাদের প্রতিনিধিরা আসবে, ভারতবর্ষের বিশেষ সুরক্ষায় তাদেরকে নিয়ে যাওয়া হবে, নিয়ে গিয়ে তারা ওখানে কথাবার্তা বলবে। এবং ওই প্রথম শেখ হাসিনা মুখোমুখি টেলিভিশনের তার বক্তব্য জানাবেন। অর্থাৎ তিনি মন থেকে গুছিয়ে নিয়েছেন আমি কিভাবে কি করব না করব। এবং যেহেতু ভারতবর্ষের ঘাড়ে ঠেলে দেওয়া হয়েছে, ভারতবর্ষ ঠিক করে নিয়েছে যে আমায় কি করতে হবে। আর ওনার মনের মধ্যে কিছু প্ল্যান রয়েছে, সেটা ভারতবর্ষ জানে না। আর ভারতবর্ষ কি ভাবছে সেটাও মানে ওনার সঙ্গে আলোচনা করেই করা হয়। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিয়েছেন বাংলাদেশের ব্যাপারে যাই কথা হোক না কেন সবই কিন্তু ওনাকে জানিয়ে, প্রধানমন্ত্রীকে জানিয়ে করা হবে। আর এই যে এত বলা হচ্ছে না ওনাকে ঢুকতে দেওয়া হবে না, অমুক হবে না, তমুক হবে না, এর ফল যে কত মারাত্মক হতে পারে সেটাই নির্বোধরা বুঝতে পারছে না। এই নির্বোধরা যেটা বুঝতে পারছে না, কালকে আমি আপনাদের বলবো এই নির্বোধদের, ওই আপনার টরে পড়া নির্বোধ যারা আজকে দেশ চালাতে বসেছে, তারা জানে না যে কার সঙ্গে খেলছে। একটা কথা জেনে রাখবেন, তিনি কিন্তু এখনো প্রধানমন্ত্রী, তিনি কিন্তু দেশের সর্বসর্বা, তার হাতেই সবকিছু। ফলে তাকে দেশে ঢুকতে দেব না, এত বড় কথা যারা বলে তারা নিহাতি মূর্খের স্বর্গে বাস করে। আন্তর্জাতিক মিডিয়ার যে প্রেসার তা তো জানে না সেটা কোথায় যেতে পারে। আচ্ছা ফাঁসির আসামিকে পর্যন্ত ছেড়ে দিতে হয়, আর একটা প্রধানমন্ত্রীকে দেশে ঢোকা তো কোনো ব্যাপারই না। এবার যেটা দাঁড়াচ্ছে ধীরে ধীরে, আমার যেটা মনে হচ্ছে, আমি যেটা বলেছিলাম উনি প্রধানমন্ত্রী হিসেবেই হয়তো ফিরবেন, আমি আজকে আপনাকে বলে দিলাম।
যেদিকে অঙ্ক এগোচ্ছে, আমি গতকালকে হয়তো বলেছিল বেশি বলে ফেলেছি, এখন অঙ্ক যেদিকে এগোচ্ছে তাতে আমার পূর্ণ বিশ্বাস তিনি প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ঢুকবেন। এবং তার আগে এই যতই বাধা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে না, সব হচ্ছে ভয়ে, তারা সব দেখবেন ভেঙে গেছে, সব ভেঙে যাবে, একটাও দেশে থাকবে না। পুরো দেশ আওয়ামী লীগ একেবারে করে নেবে, দখল করে নেবে। এই কারণটা আপনাদের বলে দিলাম, এটাই হচ্ছে কারণ। আর কালকে বলবো, আজকে যারা বলছে ঢুকতে দেব না, তারা কত বড় সর্বনাশের গর্ত খুঁজছে, কত বড় সর্বনাশের গর্ত খুঁজছেন সেটা আমি কালকে বলবো। আজকে আর ভিডিও লম্বা করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। বাংলাদেশের সামরিক অভিযানের ব্যাপারে ফয়সালা নিয়ে ফেলেছে ভারত। প্রবল মত এমনও চলছে আছে ভারতের নেতৃত্বের উঁচু মহলে, যারা চাইছে ৭১-এ যে দেশ দখল করে নিয়েছিল ভারতীয় সেনা, যে ভূখণ্ডকে ভারতের হাতে তুলে দিয়ে চলে গিয়েছিল পাকিস্তান, সেই ভূখণ্ডে নিজেদের ন্যায্য অধিকার পুনরায় কায়েম করবে ভারত। বাংলাদেশ সেনা প্রতিরোধ করবে? ভারতের সেনার সামনে বাংলাদেশের সেনা সেই প্রতিরোধ বালির বাঁধ। ভারত যদি অধিগ্রহণের পক্ষে ভোটাভুটি চায়, এবং সেটা করবার ইচ্ছাও নাকি আছে, তাহলে দেখা যাবে বেশিরভাগ মানুষ বলবে আমরা ভারতের একটি অঙ্গরাজ্য হয়ে থাকতে চাই। ধর্ম, হিন্দুদের অধীনতা মানবে বাংলাদেশের মুসলিম জনতা, এইটা বলছেন? কেন মানবে না? বাংলাদেশে যত মুসলিম আছে তার চেয়ে অনেক বেশি মুসলিম আছে ভারতে। ভারতের একাধিক রাজ্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ, তারা কি ভালো নেই? ভালো আছে, বাংলাদেশের থেকে অনেক গুণ বেশি ভালো আছে। বেশ বুঝতে পারছি এই প্রতিবেদনের শিরোনাম দেখে চমকে গেছেন আপনি। খবরটা যখন প্রথম আসে আমার কাছে, আমি নিজেও কম চমকে যাইনি। ভেবেছি এ আবার কিরকম পাগলের মতো কথা, বাংলাদেশ আবার কি করে ভারতের যুদ্ধে যে তার সম্পত্তি হয়? 1971-এর মুক্তিযুদ্ধে ভারত তো বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সহায়ক শক্তি ছিল মাত্র, সে কি করে বাংলাদেশের মালিক হবে? 54 বছর হলো জন্ম নিয়েছে বাংলাদেশ, কিন্তু এমন আজগুবি কথা তো কোনোদিন শুনিনি। এমনকি এমন অদ্ভুত দাবি তো কোনোদিন করেনি ভারত। তাহলে আজ এমন কথা কেন? আবার শোনা যাচ্ছে নিজের সম্পত্তি শুধু বলে দাবি করা নয়, নিজের সম্পত্তির দখল নেয়ার কথাও নাকি ভাবছে ভারত। এটাও তো আরেক অদ্ভুত কথা। দুনিয়া থেকে আন্তর্জাতিক আইন কানুনকে সব উঠে গেল। যে সূত্র থেকে পেলাম খবরটা, তাকে জিজ্ঞেস করলাম মানে কি এসব কথার? মানে বলতে কোন যুক্তিতে এসব কথা ভাবা হচ্ছে বা বলা হচ্ছে, এবং তিনি তখন এই বক্তব্যের সপক্ষের যুক্তিগুলো বললেন। সেগুলো শুনলাম যখন, তখন গাঁজাখুরি ভাবনা বলে সহজে এড়ানো গেল না। প্রিয় দর্শক, আপনারাও শুনুন সেই যুক্তিগুলো এবং জানান আপনাদের নিজেদের অভিমত। দেখুন, বাংলাদেশ ভারতের সম্পর্ক এখন পয়েন্ট অফ নো রিটার্নের জায়গায় চলে গেছে। বিশদে বলার দরকার নেই, আপনারা সব জানেন। পরিস্থিতি এতটাই বিপজ্জনক যে এমন একটা ভাবনা ভারতীয় নেতৃত্ব ভাবতে শুরু করেছেন যা সাধারণভাবে চিন্তায় আনা যায় না, যা এক কথায় অকল্পনীয়। গত 54 বছরে ভারতের ভাবনায় এই কথা ওঠেও না কোনোদিন, কিন্তু এখন এই 2025 সালে উঠছে, অল্প করে হলেও উঠছে। আমি ইতিমধ্যে এই ভাবনাটি সম্পর্কে অকল্পনীয় শব্দটি ব্যবহার করে ফেলেছি। এবার এর সঙ্গে যোগ করব আর একটি বিশেষণ, সেটা হলো ভারতের বর্তমান ভাবনায় বাংলাদেশ নিয়ে যে বিষয়টি এসেছে সেটা যদি কার্যক্ষেত্রে বাস্তবায়িত হয়, অর্থাৎ ভাবনাটা যদি কাজে রূপান্তরিত হয় শেষ পর্যন্ত, তাহলে এটা হবে বিশ্ব রাজনীতিতে একটি পারমাণবিক বোমার বিস্ফোরণের মতো। কি ভাবছে ভারত বলবো সে কথা, তবে তার আগে কয়েকটি বিশেষ বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব।
প্রথমে ৭১-এর যুদ্ধ। এই যুদ্ধটা কার বা কাদের মধ্যে ছিল, কেন ছিল? আমরা ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষও এতদিন জেনে এসেছি যে পাকিস্তানের শাসন থেকে ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের মানুষের মুক্তির সংগ্রামে ভারত ছিল সহযোগী বন্ধু। ভারতের সহযোগিতায় পূর্ব পাকিস্তানের মানুষ লড়াই করে দেশ স্বাধীন করেছে। কিন্তু বাংলাদেশেরই কিছু সংখ্যক বুদ্ধিজীবী ও সুশীল সমাজের মানুষ অনেক দিন ধরে বলে আসছেন ভারত তার নিজের স্বার্থে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার জন্যে ৭১-এর যুদ্ধ করেছিল। অর্থাৎ পাকিস্তান দুভাগ হয়ে এই যে নতুন দেশ বাংলাদেশের জন্ম হলো, এটা কোনো মুক্তিযুদ্ধ নয়। এটা বলছে কারা? বাংলাদেশের একটা বড় সংখ্যক লোক। ভারতের ষড়যন্ত্রের ফল মাত্র এইটা বলছে। আমি আশা করি এটা যে মিথ্যা বলছি না সেটা আপনারাও জানেন, এসব কথা সত্যিই উঠেছে। এই যে ন্যারেটিভ, এটা যে নতুন করে হঠাৎ এসেছে তা নয়, বেশ কিছু বছর ধরেই শোনা যাচ্ছিল। এমনকি সেই ৭১-এও জামায়াতি ইসলামীরা বলতো এ কথা। সেই জন্যই তো তারা পাকিস্তানিদের সহযোগী রাজাকার হয়ে গেছিল। তবে সেটা বলতো তারা তখন ছোট আকারে, কারণ জামাত বড় শক্তি ছিল না তখন। আর সরকারিভাবেও এই ন্যারেটিভ গড়ে ওঠেনি কখনো। সে বিএনপির আমলেও ওঠেনি বা হোসেন মোহাম্মদ এরশাদের আমলেও ওঠেনি, কিংবা জিয়াউর রহমানের সময়ও ওঠেনি। তা একেবারেই যা উঠেছিল সেটা একেবারেই বেসরকারি স্তরে। কিন্তু গত বছরের জুলাই অভ্যুত্থানের পর থেকে এই ন্যারেটিভ, তার যেমন অনুগামীর সংখ্যা, এই ন্যারেটিভ সমর্থকের সংখ্যা বেড়ে গেছে, তেমনি এই ন্যারেটিভ সরকারি হয়ে গেছে।